আল বাত্তানি ছিলেন মুসলিম স্বর্ণযুগের এক জ্যোতির্বিজ্ঞানী। মধ্যযুগ তো বটেই, পৃথিবীর ইতিহাসেই জ্যোতির্বিজ্ঞানের উন্নয়নে তাকে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তিনি বছরের দৈর্ঘ্য নির্ণয় করেছিলেন বেশ সূক্ষ্মভাবে, পাশাপাশি গণিতেও আছে তার বিশেষ অবদান। পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে জাবির ইবনে সিনান আল রাকি আল হারানি আল সাবি আল বাত্তানি, তবে তিনি আল বাত্তানি নামেই বেশি পরিচিত। আল বাটেগোনিয়াস, আল বাটেগনি বা আল বাতেনিয়াজ একাধিক ল্যাটিন নামেও তিনি পরিচিত। 858 খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের অন্তর্গত হাররান নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন, যা উচ্চ মেসোপটেমিয়ার একটি প্রধান শহর ছিল। তার বাবা জাবির ইবনে সিনান আল হাররানি ছিলেন বৈজ্ঞানিক যন্ত্রপাতির বিখ্যাত একজন নির্মাতা। তিনি শহরের একজন বিখ্যাত বাদ্যযন্ত্র নির্মাতা ছিলেন। এছাড়া বলা হয় তিনি ছিলেন তৎকালীন সময়ের একজন বিখ্যাত পণ্ডিত ও বিজ্ঞানী। আল বাত্তানি বিশাল নামের মধ্যে রয়েছে প্রাচীনকালের রোমানরা যে স্থানটিকে কারহাই নামকরণ করেছিল, মধ্যযুগে সেখানকার নাম ছিল হারান। বর্তমান তুরস্কের নিকটে অবস্থিত এই হারানে জন্মগ্রহণ করে তার নাম আল হারানি অংশটি যুক্ত হয়। তার পূর্বপুরুষগণ ছিলেন তারকার পূজারী সাভিয়ান নামের একটি সম্প্রদায়ের সদস্য, যা তার নাম থেকে বোঝা যায়। তবে আল বাত্তানি যে মুসলিম ছিলেন তার সকল ইতিহাসবিদই নিশ্চিত করেছেন তার নামের আবু আবদুল্লাহ মোহাম্মদ অংশ থেকে। আল রাকি অংশটি এসেছে তার সিরিয়ার রাকায় দীর্ঘদিন বসবাসের কারণে। অন্যদিকে তার বাবার নাম জাবির ইবনে সিনান সহজেই অনুধাবনযোগ্য। অনেক পশ্চিমা ঐতিহাসিকদের মতে তার পূর্বপুরুষ ছিল আরব রাজাদের মতোই উচ্চ বংশের। আল বাত্তানি সম্পর্কে মধ্যযুগের অপরাপর মুসলিম মনীষীদের তুলনায় অনেক কম তথ্যই জানা যায়। আল বাত্তানি পিতার নিকটেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শৈশবকাল থেকেই শিক্ষা লাভের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তিনি যে শিল্পকর্মে হাত দিতেন তা নিখুঁতভাবে শুরু করতেন এবং এর ক্রিয়া প্রতিক্রিয়া ও ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। সে সময় হাররান শহরের সাংস্কৃতিক এবং শিক্ষা বিষয়ক দিকগুলো বাগদাদের সংস্কৃতি দ্বারা প্রবলভাবে প্রভাবিত ছিল। তথাপি আল বাত্তানির পূর্বপুরুষরা সাভিয়ান সম্প্রদায়ের হওয়ায় তাদের সংস্কৃতির একটি প্রত্যক্ষ প্রভাব ছিল আল বাত্তানির মধ্যে। এক্ষেত্রে তার জ্যোতির্বিজ্ঞানী হওয়া একরকম তার পূর্বপুরুষদের সাভিয়ান বিশ্বাসী নির্ণয় করে দিয়েছিল, কারণ সাভিয়ানরা ঐতিহ্যগতভাবে জ্যোতির্বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল। বংশের ধারাই আল বাত্তানিও জ্যোতির্বিজ্ঞানের দিকে ধাবিত হন এবং বেশ উন্নতি করেন। পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চশিক্ষার জন্য ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রাক্কা নামক শহরে গমন করেন আল বাত্তানি। রাজধানী রাক্কা ও এস্ট্রিওক থেকে তিনি জ্যোতির্বিজ্ঞানের উপর গবেষণা চালাতেন। 20 বছর বয়সেই তিনি জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন। বলা হয় তৎকালীন সময়ে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ও অঙ্কশাস্ত্র বিশারদ। তিনি শুধু বিজ্ঞানী নন, রাজনীতিক প্রশাসক হিসেবেও তার সুনাম আছে। আল বাত্তানির বয়স যখন মাত্র 5 বছর তখন খলিফা মুতাওয়াক্কিল পরলোক গমন করেন। পরবর্তীতে দেশের রাজনৈতিক উত্থান পতনের কারণেই তরুণ বয়সে তাকে রাজনীতিতে জড়িয়ে পড়তে হয়। আব্বাসীয় শাসনের যুগে অতি তরুণ বয়সে তিনি সিরিয়ার রাজ্যপাল বা গভর্নর নিযুক্ত হন। রাষ্ট্রীয় কাজের চরম ব্যস্ততার মধ্যেও তিনি তার জ্ঞান বিজ্ঞান সাধন চালিয়ে যান। আল বাত্তানি ব্যবসা বাণিজ্যে ভীষণ পটু ছিলেন। পাশাপাশি বাবার মতো তিনিও বাদ্যযন্ত্র নির্মাণ কৌশল রপ্ত করেন। পরিমাপনে তার হাত ছিল অত্যন্ত পরিপক্ক, ফলে তার তৈরি বাদ্যযন্ত্রগুলো হতো অনেক উন্নত মানের। তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, শুধুমাত্র নিজের জন্য বাদ্যযন্ত্র তৈরি করতেন। তবে বাদ্যযন্ত্রের চেয়ে বেশি তৈরি করেছেন জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় যন্ত্রপাতি। তাদের মধ্যে আর্মিলারি স্ফিয়ার নামে পরিচিত একটি আধুনিক গ্লোব সদৃশ্য যন্ত্র তৈরি করেছিলেন, যার উপর বিভিন্ন নবস্থিত বস্তুসমূহের বিচরণ পথ বিশেষ ধরনের রিং বা বলয় দ্বারা চিহ্নিত ছিল। এসব রিং ঘোরানো যেত পুরো স্ফিয়ারটিকেও।
আর্মিলারি স্ফিয়ারের উদ্ভাবক যদিও আল বাত্তানি নন, তথাপি তার তৈরি স্ফিয়ার ছিল পূর্বের সকল যন্ত্রের চেয়েও নিখুঁত এবং উন্নত মানের। এই যন্ত্রের সাফল্য এক কথায় অভাবনীয়। আল বাত্তানি নিজের তৈরি যন্ত্রটি দিয়ে পর্যবেক্ষণ করে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সম্বন্ধীয় যুগান্তকারী তথ্য দেন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। 1543 সালে কোপার্নিকাসের এই আবিষ্কারের আগ পর্যন্ত মানুষ জানত যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে, অথচ সেই মধ্যযুগে বসে ভুল সৌরমণ্ডল নিয়ে কাজ করেও আল বাত্তানি সঠিকভাবে পর্যবেক্ষণ করেছিলেন যে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না, পরিবর্তিত হয়। এই পর্যবেক্ষণ থেকেই তিনি আরও একটি চমৎকার সিদ্ধান্ত দিয়েছিলেন যে যখন সূর্যগ্রহণ হয় তখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান নেয় এবং সূর্য যখন পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে তখন গ্রহণের সময় চাঁদের চারধারে উজ্জ্বল আলোরেখার সৃষ্টি হয়। আল বাত্তানি পৃথিবীর বিষুবরেখার মধ্য দিয়ে যাওয়া কাল্পনিক সমতলের সাথে সূর্য ও পৃথিবীর কক্ষপথের মধ্যে যে সমতল তা অসদৃশ্য বলে ব্যাখ্যা করেন। বিস্ময়করভাবে তিনি এই দুই কাল্পনিক সমতলের মধ্যকার কোণ পরিমাপ করেন। এই কোণকে বলা হয় সৌর আয়ন বৃত্তের বাঁক। আল বাত্তানি এর পরিমাপ করেন 23 ডিগ্রি 35 মিনিট, যা বর্তমান সঠিক পরিমাপ 23 ডিগ্রি 27 মিনিট 8.26 সেকেন্ডের খুব কাছাকাছি। তার এ সকল জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় তথ্য রেনেসার যুগে ইউরোপীয় সকল জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিল। তারা আল বাত্তানির কাজের উপর ভিত্তি করেই আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। ইউফ্রেটিস নদীর তীরে আল বাত্তানি তার জীবনের 40 বছর কাটিয়েছেন। বিশেষ করে তার জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় প্রায় সকল কাজেই তিনি সিরিয়ার রাকায় থাকাকালীন করেছেন। রাকায় বসবাসের অন্যতম প্রধান কারণ হচ্ছে সেখানে সাবিয়ানদের বেশ কজন প্রখ্যাত জ্যোতির্বিদ বসবাস করতেন। তাদের সংস্পর্শে যেতেই রাকা গমন করেন আল বাত্তানি। 40 বছর পরিশ্রম করে তিনি তার জীবনের শ্রেষ্ঠ কাজ কিতাব আল জিজ রচনা করেন। অক্ষরমালাকে সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহারমূলক জিজ তালিকা তৈরি করে তিনি সে সময় আলোড়ন তৈরি করেছিলেন। জিজ একটি পার্শ্বিক শব্দ যার অর্থ কম্বল বুনন করা। তিনি তার বইয়ের এরূপ নাম রাখার কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। খুব সম্ভবত 900 খ্রিস্টাব্দের দিকে গ্রন্থটি তিনি প্রকাশ করেন। বইটি প্রকাশের পরপরই তিনি সিরিয়ার অ্যান্টিওক শহরে ভ্রমণ করেন এবং সেখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তর পড়ালেখা করেন। 920 খ্রিস্টাব্দের দিকে তিনি বইটির একটি সংশোধিত সংস্করণ প্রকাশ করেন, যেখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যোগ করেন। কিতাব আল জিজে একটি ভূমিকা সহ মোট 57টি অধ্যায় আছে। ভূমিকায় আল বাত্তানি পরবর্তী প্রজন্মের নিকট তার কাজগুলোকে আরও এগিয়ে নেবার অনুরোধ জানান। এই বইয়ে তিনি আকাশে তারকাদের এক বিশাল তালিকা তৈরি করেন এবং 489টি তারকার নামকরণ করেন। তার এই কাজকে টলেমির 1022টি তারকার নামকরণের চেয়েও মূল্যবান ভাবা হয় এজন্য যে এগুলোর পর্যবেক্ষণ বেশ সূক্ষ্ম ছিল। তিনি সৌর বছরের দৈর্ঘ্য নির্ণয় করেন 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 26 সেকেন্ড। সেখানে আধুনিক প্রযুক্তির বদৌলতে আজ আমরা জানি যে সৌর বছরের দৈর্ঘ্য 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। আল বাত্তানির হিসেবে মাত্র 21 সেকেন্ড তফাৎ, যা অনেকটাই বিস্ময়কর। কোনোরকম উন্নত টেলিস্কোপ কিংবা আধুনিক জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় যন্ত্রপাতি ছাড়াই তার এই পরিমাপ সত্যি বিস্ময়কর। বইয়ের মাঝপথে এসে আল বাত্তানি গতি নিয়ে আলোচনায় চলে যান। তিনি সূর্য, চাঁদ, পৃথিবী এবং তখনকার সময়ে পরিচিত অন্য 5টি গ্রহের গতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বুধ, শুক্র, মঙ্গল, শনি ও বৃহস্পতি। সহজ, সুন্দর আর নবতর নিয়ম অনুসারে আমাবস্যার সঠিক গণনা প্রচলনকারী হিসেবেও জ্যোতির্বিজ্ঞান জগতে তিনি সুপরিচিত। তিনি জ্যোতিষশাস্ত্রের অনেক জটিল বিষয়ও আলোচনা করেছেন। বইয়ের শেষ দিকে আলোচনা করেছেন জ্যোতির্বিজ্ঞানে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি তৈরির পদ্ধতি নিয়ে, যার মধ্যে রয়েছে একটি সূর্য ঘড়ি। মধ্যযুগে তখন আরবের বাইরে বইয়ের চাহিদা অনেক বেশি ছিল। সে সময়কার একজন বিখ্যাত প্রকাশক ও বই বিক্রেতা ইবনে আল নাদিম আল বাত্তানির কিতাব আল জিজ সম্পর্কে বলেন, নক্ষত্র এবং তারকারাজি সম্পর্কে এরকম নিখুঁত পর্যবেক্ষণ সমৃদ্ধ বই আগে আরবের কেউ লেখেনি। এই বই ইউরোপীয় এবং অন্যান্যদের মধ্যেও তুমুল জনপ্রিয়। এক কথায় আল বাত্তানির জীবন ছিল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিস্তৃত। তার জ্যোতির্বিজ্ঞান
ত্রিকোণমিতি এবং অঙ্কশাস্ত্রের উপর লেখা বহু মূল্যবান গ্রন্থ ইউরোপের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, যা দিয়ে পশ্চিমা পণ্ডিতরা জ্ঞান আহরণ করেন। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও আরও অনেক ক্ষেত্রে আল বাত্তানির রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, যা পরবর্তীকালের বিজ্ঞানীদেরকে অনুপ্রাণিত করেছে। বিশেষত তিনি ত্রিকোণমিতি নিয়ে বিস্তর কাজ করেন। আল বাত্তানি প্রথম আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান। তিনি গোলাকার ত্রিকোণমিতির কিছু সমস্যার অত্যন্ত বিস্ময়কর সমাধান দিয়েছেন। যখন অন্যান্য বিজ্ঞানী ত্রিকোণমিতির প্রতি অমনোযোগী, তখন আল বাত্তানির অসাধারণ প্রতিভার সংস্পর্শে নির্জীব ত্রিকোণমিতি সজীব হয়ে ওঠে। তিনি সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট ইত্যাদি ধারণা নিয়ে কাজ করেন। সাইন কোসাইনের সাথে ট্যানজেন্টের সম্পর্ক আল বাত্তানি প্রথম আবিষ্কার করেন। ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের ত্রিকোণমিতির সম্পর্ক তারই আবিষ্কার। তিনি গ্রিকদের অনেক মূল্যবান জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় এবং ত্রিকোণমিতি সম্বন্ধীয় কাজের উন্নয়ন ঘটান, তবে এক্ষেত্রে তিনি ছিলেন অবনমিত। তিনি কখনোই তার পূর্বের পণ্ডিতদের সমালোচনা করতেন না। যেমন টলেমির জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় কাজের তুলনায় আল বাত্তানির কাজ অনেক নিখুঁত এবং আধুনিককালেও প্রচলিত। তথাপি তিনি কোথাও টলেমির সমালোচনা করেননি, তিনি বরং টলেমির ভুলগুলো শুধরে দিয়েছেন। সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কিত টলেমি যে মতবাদ ব্যক্ত করেছিলেন, আল বাত্তানি তা সম্পূর্ণ ভুল বলে বাতিল করে দিতে সক্ষম হন। টলেমির আরও কটি মতবাদ বাত্তানি ভুল প্রমাণ করেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাতকৌণিক ব্যাসার্ধ বাড়ে ও কমে। নতুন চন্দ্র বা নিউমুন দেখার ব্যাপারে তিনি সম্পূর্ণ নতুন ও নির্ভুল বক্তব্য পেশ করেন। আল বাত্তানি তার নতুন উদ্ভাবিত যন্ত্র দিয়ে প্রমাণ করে দেখান যে সূর্য স্থির বলে এতদিন প্রচলিত টলেমির মতবাদটি সত্য নয়। সূর্য তার নিজস্ব কক্ষপথে গতিশীল। আর বাত্তানি টলেমির প্রচারিত আরও বহুল মতবাদকে ভুল বলে প্রমাণিত করেন। আল বাত্তানি যান্ত্রিক পর্যবেক্ষণের সাহায্যে প্রমাণ করেন যে টলেমির সময় থেকে তার সময় পর্যন্ত সূর্যের দূরত্ব বৃদ্ধি পেয়েছে। তার মানে সূর্য স্থির নয়, নিশ্চল নয় এবং তার নিজস্ব কক্ষে গতিশীল। 929 খ্রিস্টাব্দের দিকে আল বাত্তানি রাকা থেকে বাগদাদে যাবার জন্য রওনা হন কোনো এক রাজকীয় কর সম্বন্ধীয় প্রজ্ঞাপনের প্রতিবাদে। তবে বাগদাদে তিনি পৌঁছতে পারেননি। পথিমধ্যে কাসর আল জিস নামে একটি ছোট শহরে মৃত্যুবরণ করেন। শহরটি ইরাকের সামারার নিকট অবস্থিত। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর তার কিতাব আল জিজের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। পরবর্তীকালে প্রায় সকল মুসলিম জ্যোতির্বিজ্ঞানী তার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ইসলামের স্বর্ণযুগ বলে পরিচিত মুসলিমদের গৌরবোজ্জ্বল যে সময়কালের কথা ইতিহাসে লেখা আছে, সে সময়ের একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এই আল বাত্তানি। তার অবদান ধর্ম নির্বিশেষে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার নামে চাঁদের একটি গর্তের নামকরণ করা হয়েছে আল বেটেগোনিয়াস, যা চাঁদের মধ্য উচ্চভূমিতে অবস্থিত একটি প্রাচীন গর্ত। এহসানুল হক শাওন, সময় সংবাদ।